সকলকে ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো নদীপথে অতুল গুপ্ত। নদীপথে অতুল গুপ্ত এটা হচ্ছে মিলিয়ে পড়ো। আমার মায়ের বাপের বাড়িতে তোমরা পড়লে নদীতে নৌকাযাত্রার গল্প, সেরকমই আরেকটি ভ্রমণের কথা রইল এখানে। লেখা আছে তোমাদের পাতাবাহার বইয়ের একদম শুরুতেই, অর্থাৎ নদীপথে অতুল গুপ্ত এই রচনাটির ঠিক উপরেই লেখা আছে মিলিয়ে পড়ো। তাতে লেখা আছে আমার মায়ের বাপের বাড়িতে তোমরা পড়লে নদীতে নৌকাযাত্রার গল্প, সেরকমই আরেকটি ভ্রমণের কথা রইল এখানে। নদীপথে অতুল গুপ্ত। গৌহাটি থেকে রওনা হতে বেলা বাজল 11টা। তাহলে বক্তা গৌহাটি থেকে রওনা হচ্ছেন কটায়? না, বেলা 11টা। বেলা 2টোরও পর পর্যন্ত ডাইনে পাহাড়ের সার চলছে নদীর প্রায় পাড় ঘেঁষে। 11টায় গুয়াহাটি থেকে রওনা হয়েছেন, সেই 2টো পর্যন্ত কি হলো না, ডাইনে পাহাড় যাচ্ছে, মানে নদীতে তিনি যাচ্ছেন, কিন্তু দেখতে পাচ্ছেন নদী থেকে যে নদীর পাড় ঘেঁষে একটার পর একটা পাহাড়, পাহাড়ের সার, নিবিড় বনে ঢাকা পাহাড়। সেই পাহাড়গুলো কেমন না, নিবিড় বনে, মানে ঘন বনে ঢাকা। হঠাৎ মাঝে মাঝে একটা পাহাড়ের খানিকটা অনাবৃত কালো পাথরে মোড়া প্রকাণ্ড ঐরাবতের পাশের মতো। তাহলে হঠাৎ হঠাৎ কী দেখতে পাচ্ছেন বক্তা? যে একটা পাহাড় খানিকটা অনাবৃত, মানে কিছুটা অনাবৃত। অনাবৃত মানে তাতে বন জঙ্গল কিছু নেই, শুধু পাথর। সেই পাথরটা কেমন না, প্রকাণ্ড ঐরাবতের পাশের মতো। ঐরাবত যে আছে তার পাশে যে অংশ শুধু অনাবৃত থাকে সেরকম। একসার পাহাড়ের পিছনে আর একসার, মানে একদল পাহাড়ে, একসার মানে অনেক পাহাড়, সেই অনেক পাহাড়ের পিছনে আরও অনেক পাহাড়, তারপর আবার একসার, মানে তারও পরে আর একসার, দূরে দূরে আরও সব সারের মাথা দেখা যাচ্ছে, মানে আরও অনেক পাহাড়ের বা পাহাড় দলের মাথা দেখা যাচ্ছে। অতি পাতলা নীল ওড়নার মতো ফিকে নীল কুয়াশায় ঢাকা। আর সেই পাহাড়গুলো কেমনভাবে ঢাকা পড়েছে না, পাতলা নীল ওড়না যেমন দিলে ওড়না দিয়ে যেমন ঢাকা দিলে হয়, তেমনি ফিকে নীল কুয়াশাও ওই পাহাড়গুলোকে ঢেকে রেখেছে। এক জায়গায় একটা পাহাড় তার সঙ্গীদের ছেড়ে আড়াআড়ি সোজা চলে এসেছে জলের মধ্যে নদীর সঙ্গে পরিচয় নিবিড় করতে। বক্তা বলছেন এক জায়গায় একটা পাহাড় কি করেছে, তাদের সঙ্গীদের ছেড়ে দিয়েছে, দিয়ে সোজাসুজি আড়াআড়িভাবে এসে জলে ভেসেছে। কোন জলে? নদীর জলে, যে নদী দিয়ে বক্তা যাচ্ছেন। বক্তা বলছেন সেই পাহাড়টা কেন এসেছে না, নদীর সঙ্গে পরিচয় নিবিড় করতে। নিবিড় করতে মানে খুব সম্পর্ক গাঢ়, অর্থাৎ আরও ভালো করার জন্য নদীর কাছে এসেছে বলে বক্তা বলেছেন। উল্টো দিকের পাড় একটা চরের জিহবা অনেক দূর নদীর মধ্যে এগিয়ে দিয়েছে। আর উল্টো দিকের একটা পাড় কী হয়েছে? চরের জিহবা। চরের তো আর কি, চর তো আর মানুষ নয়, তার জিহবা থাকতে পারে না। এখানে বক্তা চরের জিহবা বলতে যে চরটা অনেক দূর পর্যন্ত আছে সেটা বোঝাতে চেয়েছেন, এবং সেটা জিহবার মতো, মানে জিভের মতো। আকৃতি কীরকম না, জিভের মতো। এই জায়গাটা স্টিমার পার হলো অতি ধীরে ও সাবধানে। ওই জায়গাটা মানে যে জায়গাটার চরটা অনেক দূর পর্যন্ত যেন জিভের মতো, সেই জায়গাটা স্টিমার অত্যন্ত ধীরে আর সাবধানে পার হলো। তাহলে দেখা যাচ্ছে যে বক্তা স্টিমারে করে যাচ্ছেন, নদীর মধ্যে দিয়ে স্টিমারে করে যাচ্ছেন, এবং নদীর দুপাশে যে প্রকৃতি বা প্রাকৃতিক সৌন্দর্য, সেই প্রাকৃতিক সৌন্দর্য তিনি উপভোগ করতে করতে চলেছেন। আর প্রাকৃতিক উপভোগ্য জিনিসপত্রগুলো কি না, পাহাড় আর জঙ্গল। বাঁ দিকের পাহাড় সব দূরে দূরে, তৃণলেশীন উঁচু চর চলেছে মাইলের পর মাইল। বাঁ দিকে কি না, পাহাড়গুলো অনেক দূরে আছে, কিন্তু নদীর চর পাশেই আছে, এবং সেই চরগুলো কি না, তৃণলেশীন মানে কোনো গাছপালা, এমনকি তৃণ মানে ঘাসও নেই, সেই ঘাসহীন চর মাইলের পর মাইল চলেছে। ব্রহ্মপুত্রের তরঙ্গ লাঞ্ছনা পাশে আঁকা। তরঙ্গ লাঞ্ছনা মানে
ব্রহ্মপুত্রের যে ঢেউ, সেই ঢেউ আঁকা আছে যেন ওই চরে। কোন নদী? না ব্রহ্মপুত্র নদী। তাহলে এতক্ষণে পাওয়া গেল যে বক্তা ব্রহ্মপুত্র নদীতে স্টিমারে করে চলেছেন। অনুজ্জ্বল রৌদ্রে মনে হচ্ছে যেন চুনারি পাথরে তৈরি। আর অনুজ্জ্বল রৌদ্র মানে রৌদ্রটা ঠিক পুরোপুরি নেই, অনুজ্জ্বল, উজ্জ্বল নয়, সেই উজ্জ্বলহীন বা অনুজ্জ্বল রোদে মনে হচ্ছে যে ওই চরটা কী দিয়ে তৈরি? না চুনারি পাথর দিয়ে তৈরি। আজও আকাশে মেঘ আছে, তবে রোদকে ঢাকতে পারেনি, শুধু নিষ্প্রভ করেছে। বক্তা বলছেন আজও আকাশে মেঘ আছে, কিন্তু কি করতে পারেনি? না সেই মেঘ সূর্যটাকে ঠিকঠাক ঢাকতে পারেনি, ফলে কি আছে? রৌদ্র আছে। ডান দিকের পাহাড়ের প্রাচীরটা যখন একটু একঘেয়ে বোধ হচ্ছে, এমন সময় হঠাৎ পাহাড় গেল দূরে সরে। তো ডান দিকে শুধু পাহাড় পাহাড় দেখে আসছিলেন, দেখে দেখে একঘেয়ে মনে হচ্ছিল। সেই সময় হঠাৎ বক্তা দেখলেন যে পাহাড় গেল দূরে সরে। পূর্ব বাংলার শীতের নদীর পরিচিত রূপটি ফুটে উঠল। আর পূর্ব বাংলা যে শীতের নদী, তার যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা ফুটে উঠল। এখানে ওখানে ছড়ানো চরের শুভ্র বালু কেটে কালো নীল জলের ধারা, দিকচক্রবালে গাছের ঘন সবুজ রেখা। তাহলে এখানে ওখানে কি? না বালু কেটে মানে বালি কেটে নদীর জলের ধারা বয়ে গেছে। আর দিকচক্রবালে মানে অনেক দূরে যেখানে আকাশ মিশেছে বলে মনে হয়, সেখানটাকে বলা হয় দিকচক্রবাল। সেই দিকচক্রবালে গাছের বন ঘন সবুজ রেখা। সে মানে দিকচক্রবালে মানে আকাশ যেখানে মনে হয় পৃথিবীর সঙ্গে মিশে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে, সেই জায়গাটাকে বলা হয় দিকচক্রবাল। সেটা যেন ঘন সবুজে ঢাকা। বেলা পড়ে আসছে, কেবিনের সামনে বেতের কুর্সিতে রোদে বসে আছি। তাহলে বক্তা বলছেন যে তিনি কেবিনে বেতের কুর্সিতে বসে আছেন, আর বেলা পড়ে আসছে মানে এবার সূর্য ডুবে যাবে, ডুবে গিয়ে দিন শেষ হবে, সেই জন্য বলছেন বেলা পড়ে আসছে। সম্মুখে একটা গোল চর, চারিদিকে নীল পাহাড়। বক্তার সামনেই এবার উঠে এলো একটা গোল চর, আর তার চারিদিকে কি? না নীল পাহাড়। চর মানে যে জায়গাটায় জল থাকে না, যে জায়গাটায় নদীর জল থাকে না, ডাঙা, সেটাকে বলা হয় চর। সেই চরটা ঘিরে কি? নীল পাহাড়। যারা ছিল নদীর পাশে, বাঁক ঘুরে মনে হচ্ছে তারা যেন নদীর মাছ থেকে উঠেছে। যারা নদীর পাশে ছিল, হঠাৎ বক্তার মনে হচ্ছে যে বাঁক ঘুরলেই যেন দেখতে পাচ্ছেন সেই চরগুলো যেন নদীর মাঝখান থেকেই উঠে গেছে। একখণ্ড কালো মেঘ সূর্যকে আড়াল করেছে, আর একখণ্ড কালো মেঘ সূর্যকে আড়াল করে রেখেছে। রূপালি জড়ির পাড় দেওয়া নীলাম্বরীর আঁচল, সেটাকে কি মনে হচ্ছে? রূপালি জড়ির পাড় দেওয়া নীলাম্বরীর আঁচল বলে বক্তার মনে হচ্ছে। মাঝখানে একটা চোখ ঝলসানো গোল ফুটো দিয়ে নীল আকাশ দেখা যাচ্ছে, আর সেই মেঘের ফাঁক দিয়ে চোখ ঝলসানো, বলছেন তিনি, চোখ ঝলসানো গোল ফুটো দিয়ে কি নীল আকাশটাকে দেখা যাচ্ছে। নদীতে রঙের স্রোত, আজ নদীতে সেই ফুটো দিয়ে আসা নীল আকাশটা নদীর জলে রঙের স্রোত তৈরি করেছে, মানে রঙিন করে তুলেছে জলটাকে। সব মিলে মনে হচ্ছে যেন টার্নারের একখানা ছবি, আর সব কিছু মিলে মনে হচ্ছে যেন টার্নারের একখানা ছবি। টার্নার হলেন বিখ্যাত একজন চিত্রকর, জোসেফ ম্যালড উইলিয়াম টার্নার। জন্ম 1775, মৃত্যু 1851। পৃথিবী বিখ্যাত ব্রিটিশ চিত্রশিল্পী। জলরং ও তেল রঙে নিসর্গ চিত্র আঁকার ব্যাপারে তিনি ছিলেন সিদ্ধহস্ত। তাঁর আঁকা ইংল্যান্ডের নদী ও সমুদ্রের ছবির সঙ্গে লেখক পূর্ববঙ্গে নদীবক্ষে ভ্রমণকালে দেখা নিসর্গ দৃশ্যের মিল খুঁজে পেয়েছিলেন। তাই জন্য তিনি টার্নারের নামটা বলেছেন। একটা চরের ওপারে নদীর মধ্যে সূর্য অস্ত গেল। তাহলে একটা চরের ওপারে, চর মানে আগেই বলেছি নদীর যে পাড় সমভূমি, সেটাকে বলা হয় চর, যেখানে জল থাকে না। সেই চরের ওপারে যেন নদীর মধ্যে সূর্য অস্ত গেল, নদীর মধ্যে যেন সূর্যটা অস্ত চলে গেল। আগুনের প্রকাণ্ড গ্লোব, তাহলে সূর্যটা কেমন? আগুনের প্রকাণ্ড গ্লোব।
ঘড়িতে 5:06, অনেকটা পূবে চলে এসেছি। তাহলে ঘড়ির কাঁটা কি বলছে না 5:06। তারা অনেকটা পূবে চলে এসেছেন। শুক্রবার দিন সূর্যাস্তের সময় ঘড়িতে ছিল 5:15। তবে আমার এই হাতঘড়িকে বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ভিত্তি করা চলে না। ওর 3 দিনের গতিবিধির ফল অনেক সময় চমকপ্রদ। তাহলে শুক্রবার দিন বক্তা বলছেন 5:15 সূর্য অস্ত হয়েছিল, আর আজকে 5:06। তাই তিনি কিছু একটা বলতে চাইছিলেন, কিন্তু তিনি আবার এও বলেছেন যে এটা বৈজ্ঞানিক পর্যবেক্ষণের ভিত্তি করা চলে না এই ঘড়িটাকে। যাই হোক, স্তব্ধ ব্রহ্মপুত্রের বুকের উপর সন্ধ্যা নেমে এলো। স্তব্ধ মানে কোনো আওয়াজ নেই, আওয়াজহীন সেই ব্রহ্মপুত্রের বুকের উপর কী হলো, সন্ধ্যা নেমে এলো। পূবে প্রতিপদে সোনালি চাঁদ, পশ্চিম আকাশে বৃহস্পতি জ্বলজ্বল করছে। পূব দিকে কি প্রতিপদের সোনালি চাঁদ, মানে প্রথম চাঁদ যখন ওঠে তখন তাকে বলা হয় প্রতিপদের চাঁদ। সেই প্রতিপদের সোনালি চাঁদ দেখা যাচ্ছে পূব দিকে, আর পশ্চিম দিকে কী দেখা যাচ্ছে না, বৃহস্পতি জ্বলজ্বল করছে। এই ছিল তোমাদের পাঠ্য নদীপথে অতুল গুপ্ত। তোমরা এটা পড়ে নিও খুব ভালো করে। যদি কোনো বুঝতে অসুবিধা থাকে আমাকে জানিও, আমি তোমাদের নিশ্চয়ই আরও একবার বুঝিয়ে দেব। আজকে তোমাদের সকলকে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো।